সমকালীন প্রসঙ্গ নিয়ে আলোচনা দেশ ও দশের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিন হাসনাত। আজ আমরা আলোচনা করব সদ্য সমাপ্ত বাংলাদেশের উপজেলা নির্বাচনগুলো নিয়ে। এ বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের। তাহের ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। উপজেলা নির্বাচন হলো, নির্বাচন কয়েক ধাপে হয়েছে। প্রথম দিকে এক ধরনের চিত্র থাকলেও শেষের দিকে সহিংসতা বেড়েছে, কিন্তু সর্বোপরি সাধারণের যে পর্যবেক্ষণ, যে নির্বাচনে জামাত ইসলামীর যেই বিজয় যতটা অর্জন হয়েছে, এটা অনেকে উদ্দীপ্ত করেছে দলকে। তা আপনারা এই বর্তমান পরিস্থিতিতে নির্বাচন, আগামীতে আপনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, আন্দোলন, সেটাকে কিভাবে দেখছেন? উপজেলা নির্বাচন মূলত একটি স্থানীয় নির্বাচন এবং নীতিগত এবং সাংবিধানিকভাবে এটা একটা নির্দলীয় নির্বাচন। কিন্তু এবারের নির্বাচনটি একটি ভিন্ন রূপ গ্রহণ করেছে। অনেকটা রাজনৈতিক দলগুলো সরাসরিভাবেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই নির্বাচনকে আমরা দুইভাবে নিয়েছি। প্রথম, জনমত যাচাইয়ের একটি মাধ্যম হিসাবে এবং সরকারের চরিত্রাকার জনগণের কাছে আবার প্রকাশ করে দেওয়ার একটা মাধ্যম হিসেবে নিয়েছি। শতভাগ নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে প্রথম দিনেই আমার মনে হয় 80% বেশি জায়গায় বিরোধী দল নির্বাচিত হতো। আজকের বিরোধী দল সরকারের বাইরে যারা আছে তারা, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী মিলে। কিন্তু পরবর্তী পর্যায়ে সরকার যখন জনমত টের পেয়েছে, তখনই তারা নির্বাচনকে পুরোপুরিভাবে রিগিং করার পরিকল্পনা গ্রহণ করে এবং সরকারের এই পরিকল্পনার সাথে সহযোগিতা করে বসংবদ এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন, যেটি ব্যাপারে জনগণের আগে থেকেই আপত্তি ছিল যে সরকার জোর করে নির্বাচনের ফলকে তাদের পক্ষে নিয়ে যাবে। সেই আলোচনা আসছিলাম যে এবার নির্বাচনে জামাত ইসলামী এ পর্যন্ত প্রায় 36টা উপজেলায় চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পুরুষ 121টা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 34টায় প্রায় বিজয়ী হয়েছে। কিন্তু শুরু থেকে আপনাদের বিজয়ের যেই ইন্ডেক্সটা ছিল, পরের দিকে এটা সেই গতিতে বাড়ে নাই। তা আপনি বলছেন যে নির্বাচন কমিশনও সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে, কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু আপনাদের কোনো কর্মসূচি ছিল না এবং আপনারা অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনাদের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তাই নির্বাচনের বর্জনের ঘোষণা কি কমিশনের উপর কোনো চাপ তৈরি করতে পারে নাই? আসলে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি পূর্বাহ্নেই আমরা অনাস্থা জ্ঞাপন করেছিলাম এবং এই নির্বাচন কমিশন যে কিছুই করছে না, সরকারকে সহযোগিতা করতেছে, অন্যায়কে সহযোগিতা করতেছে, নির্বাচনের রিগিংকে সহযোগিতা করতেছে, এটি আমরা জনগণের কাছে বারবারই এটা প্রকাশ করার জন্য চেষ্টা করেছি এবং নির্বাচন কমিশনকে আমরা নানাভাবে যোগাযোগ করে তাদেরকে সঠিক রাস্তায় এবং সঠিক ভূমিকা পালনে সহায়তা করার আমরা চেষ্টা করেছি। কিন্তু আনফর্চুনেট হচ্ছে নির্বাচন কমিশন সঠিক ভূমিকায় কখনো ফিরে আসেনি, কারণ সিদ্ধান্ত নিয়েই এই সরকারকে সহযোগিতা করেছে নির্বাচনের কারচুপির মাধ্যমে। আপনি যেটা বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা বড় ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করিনি। সেটা এই কারণেই যে আমরা মনে করি এই সরকার এবং নির্বাচন কমিশন দুইটি একটি অবৈধ অবস্থানে আছে এবং আমরা এই সরকার পরিবর্তনের জন্য একটি সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, তার একটা মেয়াদও আছে। সেই মেয়াদের আগে তাদের প্রতি অনাস্থাটা কি অসাংবিধানিক না? তারা নিজেরাই তাদের যে মর্যাদা, তাদের যে অবস্থান, সেটাকে নিজেরাই ক্ষুণ্ণ করেছে। কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করা, নিরপেক্ষ নির্বাচন করা। কিন্তু নির্বাচন কমিশন যখন কোনো একটি দলের প্রতি আজ্ঞাবহ হিসেবে কাজ করে এবং ওটার অত্যন্ত পরিষ্কার যে মিডিয়াতে সমস্ত খবরগুলো আসছে, রিগিং হচ্ছে, আগের দিন ভোট তারা কারচুপি করছে, সিল মারছে, তারপরে নির্বাচন কমিশন সেখানে কোনো অ্যাকশন নেয়নি, এর মানে হচ্ছে নির্বাচন কমিশনের যে অবস্থানটি এবং প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক একটি প্রতিষ্ঠান হিসেবে তার যে ক্ষমতা, এই ক্ষমতা তারা নিজেরাই ব্যবহার করেনি, বরং সেটাকে অন্যদের সুবিধার জন্য, একটি বিশেষ দলের সুবিধার জন্য সেটাকে তারা অপব্যবহার করেছে। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে এবং ধাপে ধাপে নির্বাচনের বিষয়টা আসলো, তখন কি আপনাদের এই দৃষ্টিটা ছিল না যে প্রথম বা দ্বিতীয় কয়েক দফা নির্বাচনের পরে এই নির্বাচনের মাঠচিত্র বদলে যেতে পারে? আমাদের দৃষ্টিকে আমরা আমাদের মত ব্যক্ত করেছি, বুদ্ধিজীবীরা একই কথা বলেছে, বিভিন্ন টকশোতে, টেলিভিশনে অলরেডি এই আশঙ্কার কথা প্রকাশিত হয়েছে যে সরকার প্রথম দফা নির্বাচনের যে রায়টি হচ্ছে সেটাকে দেখে পরবর্তী পর্যায়ে নির্বাচনকে তাদের পক্ষে নিয়ে যাবে।
এবং এই নির্বাচনটি আমাদেরকে 86-এর নির্বাচনের সেই চিত্রটাকে মনে করিয়ে দেয়। আপনারা জানেন যে 86-এ এরশাদের অধীনে যে নির্বাচন হয়েছিল সে নিয়ে একটা পপুলার স্লোগান তৈরি হয়েছিল হুন্ডা বাংলাদেশে, গুন্ডা নির্বাচন ছিল যে সেটা। 20টি হোন্ডা, 40টি গুন্ডা, জি। 80টি ডান্ডা, নির্বাচন ঠান্ডা। তো এবার সেই ডান্ডা এবং গুন্ডা জায়গায় বরং এখানে রিভলভার আর অস্ত্র যোগ হয়েছে এবং গভর্নমেন্ট মেশিনারিজও পরিপূর্ণভাবে সরকারের সেই দূরভিসন্ধি বাস্তবায়নের জন্যই তারা ভূমিকা কিন্তু পালন অনেক করছে। জায়গায় তো বিশেষ করে আপনার দল অনেক জায়গায় বিজয়ী হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগও আসছে যে আপনারাও অনেক জায়গায় বরিশালের বাবুগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে এই জাতীয় রিঙ্গের সাথে আপনার দলও জড়িত ছিল। এটা একটি একেবারেই অবিশ্বাস্য এবং একটা অসম্ভব একটি অভিযোগ। কারণ যেখানে আমরা যে সমস্ত জায়গায় ইলেকশন করেছি এর অধিকাংশ জায়গায় আমাদের ক্যান্ডিডেট জেলে ছিল, কোথাও ক্যান্ডিডেট তার এলাকায়ও যেতে পারেনি। আমাদের কর্মীরা বিগত কয়েক বছর ধরে বাড়িঘরেই থাকতে পারে না। সুতরাং সেখানে এই সরকারের মেশিনারিজ এগেনিস্টে, তাদের সন্ত্রাসের এগেনিস্টে, অস্ত্রবাজির এগেনিস্টে আমরা নির্বাচন রিগিং করার মতো ভূমিকায় যেতে পারবো, এটা একটা অবিশ্বাস্য এবং অসাধারণ ঘটনা। আচ্ছা, নির্বাচন যদি আপনাদের দাবি অনুযায়ী যদি পুরোটাই সুষ্ঠু হতো তাহলে আপনাদের এবার টার্গেটটা কি ছিল ইলেকশনের? আপনি জানেন যে কোনো জায়গায় আমরা জোটবদ্ধভাবে ইলেকশন করেছি, কোনো জায়গায় আবার যেহেতু স্থানীয় নির্বাচন বিএনপিরও ক্যান্ডিডেট ছিল, জামাত ইসলামের ক্যান্ডিডেট ছিল। যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বিএনপি এবং জামাত ইসলামী মিলে শতকরা 80%-এরও বেশি জায়গায় আমরা বিজয়ী হতাম। সরকার বিরোধী আন্দোলনের কারণে আপনাদের 18 দলীয় জোটের বিগ পার্টনার বিএনপির সাথে জামাতের যে নৈকট্যটা তৈরি হয়েছিল, কিন্তু গত নির্বাচনে দেখা গেছে যে জামাত যেখানে প্রার্থী দিচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছে। তো এই আন্দোলনের যে নৈকট্য তৈরি হয়েছিল নির্বাচন সেই ভেদরেখা আবার নতুন করে তৈরি করছে কিনা? না, আমি মনে করি বিএনপি জামাতের জোটবদ্ধ যে আন্ডারস্ট্যান্ডিং, এখানে এই নির্বাচন কোনো প্রভাব ফেলবে না। বিএনপি বিদ্রোহী প্রার্থীর কারণে আপনার কতগুলো উপজেলা পিছিয়ে পড়েছেন? যদি বিএনপি জামাত সর্বাত্মকভাবে একক ক্যান্ডিডেট দিত তাহলে জামাত, আপনারা জানেন যে আমরা 33টি আসনে দ্বিতীয় হয়েছি। সুতরাং এই 33টি আসনের ভিতরে কমপক্ষে 30টি আসনে আমরা বিজয় অর্জন করতে পারতাম। নারীদেরকে নিয়ে দল হিসেবে জামাত ইসলামী নির্বাচনের এই যে প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া, লড়াইয়ে যাওয়া, নির্বাচন লড়াইয়ে যাওয়া, এটাই হয়তো আমার ধারণা প্রথম অভিজ্ঞতা। এই নির্বাচনে তারা কতটুকু সফল হয়েছে নারীদেরকে নিয়ে? আপনারা জানেন যে উপজেলা নির্বাচনে জামাত ইসলামী এবারই প্রথম নারী ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট দিয়েছে বা নির্বাচনে, তাই নয়, এর আগে নির্বাচনেও জামাত ইসলামী পার্টিসিপেট করেছিল এবং সেখানেও গতবার আমাদের 15 জন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। তো এইবার জামাত ইসলামীতে মোট আমরা 73টি নারী আসনে ক্যান্ডিডেট দিই এবং তার মাঝে 34টি আসনে আমরা বিজয় লাভ করি এবং 21টি আসনে আমরা সেকেন্ড হই। এটা প্রমাণ করে যে আমাদের সম্পর্কে যে একটা অপবাদ আছে যে জামাত ইসলামী নারীদের গুরুত্ব দেয় না এবং নারীদেরকে পার্টিসিপেশনে নেয় না, এটার এই যে অপবাদ, সে অপবাদের এবার ডাইরেক্ট প্রত্যক্ষ জবাব হচ্ছে এই উপজেলা নির্বাচনে আমাদের নারী ক্যান্ডিডেট দেওয়া এবং সেখানে আমাদের বিজয় অর্জন করা। নির্বাচনে অংশগ্রহণ করার কারণে আন্দোলনের যে একটা ব্যারোমিটার তৈরি হয়েছিল সেটা নিম্নমুখী হয়েছে কিনা? না, আমি মনে করি এটা ঊর্ধ্বমুখী হয়েছে। কারণ 5ই জানুয়ারির নির্বাচনের পরে সরকার যেটা মনে করেছিল যে জনগণের মাঝে আর সরকার বিরোধী মনোভাবটি অত তাড়াতাড়ি প্রতিফলিত হবে না, কিন্তু এই উপজেলা নির্বাচনের মাধ্যমে জনগণ আবার এই সরকারের বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছেন। আপনাদের এই উপজেলা নির্বাচনের বিজয়টাকে আপনারা আন্দোলনের জন্য যতটা নিয়ামক ভাবছেন, কিন্তু ক্ষমতাসীন দল বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন যে এই সরকারের যেই নিরপেক্ষ নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের ইন্ডেক্সটা হচ্ছে জামাত বিজয়ী হয়েছে। এটা দুটোই, একটা হচ্ছে যদি নির্বাচন সুষ্ঠু হতো তাহলে জামাত আরো অনেক বেশি আসনে বিজয় অর্জন করতে পারত। সুতরাং জামাত যে আরো অনেক বেশি আসনে বিজয় অর্জন করতে পারেনি এটাই প্রমাণ করে যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি। একটা যে সেটা যে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত উনি বলেছেন যে বিরোধী জোট যদি মনেই করে যে নির্বাচন সুষ্ঠু হয়নি তো তারা পদত্যাগ করে সাহস দেখাক। আমরা যে সমস্ত আসনে বিজয় অর্জন করেছি এগুলো সরকারের রিগিং, প্রশাসনিক ষড়যন্ত্র,
সবকিছু মোকাবেলা করেই জনগণ বিজয় অর্জন করেছে। সুতরাং জনগণ যেখানে বিজয় অর্জন করেছে, জনগণের সেখানে পদত্যাগের কোনো প্রশ্ন আসে না। বরং যারা জনগণকে আরও অন্য জায়গায় বিজয় অর্জন করতে দেয়নি ষড়যন্ত্র করে এবং জবরদখল করে দেশ শাসন করছে, তারাই পদত্যাগে বাধ্য হবে, সেই সময়টি আসছে। আপনি সাবেক সংসদ সদস্য ছিলেন, আপনারা আসলে জানেন যে স্থানীয় সরকারগুলোর কাজ করার কোনো সুযোগ বাংলাদেশের বাস্তব প্রেক্ষিতে খুব একটা নেই। এই স্থানীয় সংসদ সদস্যই মূলত নীতি নির্ধারক হয়ে যান। তো এই ক্ষেত্রে আপনাদের এই বিজয় কতটুকু ফলপ্রসূ হবে? আমাদের এই বিজয়ের প্রথম ফলপ্রসূ হচ্ছে যে জনগণ যে আমাদের পক্ষে, এবং সংসদ যে নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে ভোটারবিহীন অথবা নির্বাচন ছাড়া, জনগণ যে তাদের পক্ষে নয়, এটি প্রথম একটা প্রমাণ হিসেবে এই নির্বাচনের বিজয়টা আমাদের কাছে আসছে। 2 নম্বর হচ্ছে সেখানে যারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা যে সরকার বিরোধী আন্দোলন অচিরেই শুরু হবে, সেক্ষেত্রে তারা জনগণকে সংগঠিত করে সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে। এখানে একটি সুবিধা তাদের আছে। 3 নম্বর হচ্ছে বর্তমানে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতার বাস্তবিকভাবেই খুবই সীমিত। আমরা যদি আবার ক্ষমতায় আসি, আমরা এখানে একটা ব্যালেন্স আনার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এবং যেহেতু উপজেলা নির্বাচনটি 5 বছরের জন্য, আর এই সরকারের অচিরেই পতন হবে আমরা মনে করি। যেভাবে কনফিডেন্টলি বলছেন যে সরকার অচিরেই পতন হবে, তো এই নির্বাচনের বিজয়ের কারণে আপনার মধ্যেই চৈতন্য তৈরি হয়েছে, নাকি আপনার মধ্যে কোনো বাস্তবিক কর্মসূচির পরিকল্পনা আছে? প্রথম কথা হচ্ছে আমরা জনগণের সমর্থনের উপরে খুবই আস্থাশীল, এবং আপনারা জানেন যে যে কোনো লিগ্যাল গভর্নমেন্ট মানে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দি মেজরিটি অফ দি পিপল। সুতরাং মেজরিটি জনগণই এই সরকারকে চায় না বিধায় তারা জর্ডেন্সের দখলদার হিসাবে আছে, এবং জনগণ তার অবশ্যই তার রাইটসকে এস্টাবলিশ করবে। এবং ইতিহাস এই কথাই বলে যে জনমতের বাইরে কেউ দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। এই সরকার পতনের জন্য বাস্তবধর্মী এবং জনসম্পৃক্ত কর্মসূচি ব্যাপার আমরা চিন্তা করছি, এবং সেটা অত্যন্ত বিগোরাসলি শুরু হবে। এবং যখন সে আন্দোলন শুরু হবে, জনসম্পৃক্ততা হবে এবং গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হবে, এই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমাদের একটা অবজারভেশন রয়েছে যে যুদ্ধ অপরাধ ইস্যু নিয়ে আন্দোলনে যে সহিংসতা হয়েছে, জ্বালাও পড়া হয়েছে, এগুলো নিয়ে গণমাধ্যমগুলোতে ক্রমাগত জামাতের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য এসেছে, ফুটেজে দেখা গেছে যে জামাতের অ্যাক্টিভিস্ট যারা, তারাই আন্দোলন সংগ্রামকে খুব বেশি প্রজ্বলিত রেখেছিল। কিন্তু তারপরেও কেন ভোট দিল? প্রথম কথা হচ্ছে জামাতের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং যুদ্ধ অপরাধের কোনো সম্পর্ক নাই। এটা একেবারেই একটি মিথ্যা অভিযোগ। এবং জনগণ টেলিভিশনে যখন এই ধরনের অভিযোগ দেখে, আর যখন তার পাশের জামাত ইসলামী লোকটাকে দেখে, তখন তারা একটা বিরাট পার্থক্য দেখতে পায়। কারণ জামাত ইসলামী যারা করে, ওরা ধর্মপ্রাণ, ওরা ভদ্র, প্রো পিপল, জনগণের সাথে তাদের সম্পৃক্ততা আছে, তারা সৎ এবং তারা যোগ্য। সুতরাং টেলিভিশনের পর্দায় যতই অপপ্রচারের কথা শুনুক না কেন, তার পাশের জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের ভালো ছেলেটিকে দেখে মানুষের মনে এ ধারণাই বদ্ধমূল হয়েছে যে তাদের বিরুদ্ধে এটা অপপ্রচার হচ্ছে, আসলে মিথ্যাচার হচ্ছে, এবং সত্যিকারভাবেই এরা ভালো মানুষ। যখন বিশিষ্ট নাগরিকরা এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, তারাও আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে সেটা করেছে, এবং কালো টাকার ব্যবহার করেছেন, এটা রাজনৈতিক কারণেই যে ধর্মীয় অনুভূতির ব্যবহার করেছেন। কালো টাকা ব্যবহারের যে কথা বলা হয়েছে সেটা একেবারেই মিথ্যাচার। বরং যে এলাকায় আমাদের লোকেরা নির্বাচন করছে, সে এলাকার লোকেরা সাক্ষী দেবে যে সবচেয়ে কম টাকা খরচ করে যে ব্যক্তিটা নির্বাচিত হয়েছে সেই জামাত ইসলামীর ক্যান্ডিডেট। সুতরাং এটাও একটি অন্য একটা অপপ্রচারের মতোই একটি অপপ্রচার, যেটা স্থানীয় লোকদেরকে এই অপপ্রচারের মোটেই প্রভাবিত করতে পারে নাই। ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহারের প্রশ্নটি তো আসেই না, কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ, এবং যারা ধর্মীয় আচার আচরণ পালন করে ব্যক্তিগতভাবে তাদেরকে তারা পছন্দ করে, সুসম্পর্ক রাখে, এবং সেটাই রিফ্লেকশন হয়েছে। বরং যারা ধর্মকে ব্যবহার করে নিজের রাজনৈতিক স্বার্থে বা ব্যক্তিগত স্বার্থে, তারা হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশ সংবিধান আল্লাহর উপর আস্থাকে তারা নির্বাসন দিয়েছে, কিন্তু নির্বাচনের সময় তারা ধর্মীয় স্লোগান দেয়, তারা নতুন করে টুপি সেলাই করে, কিন্তু আসলে ধর্মের প্রতি তাদের সেই কমিটমেন্টটা নাই। ধন্যবাদ আব্দুল রহমান তাহের আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেশ ছিলেন সমকালীন প্রসঙ্গ নিয়ে আলোচনা, দেশ ও দশের কথা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।